হাজির হয়ে গেলাম আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন থ্রিলার মুভি জেলারের এক্সপ্লেনেশন নিয়ে। বাপরে বাপ, এক কমার্শিয়াল মুভির মধ্যে যে এই লেভেলের টুইস্ট আর স্টোরি থাকতে পারে তা রীতিমতো অকল্পনীয়। 50 ঊর্ধ্ব এই জেলার তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে নেমে পড়ে কঠিন এক মিশনে, কিন্তু এই মিশন যে কি লেভেলের ভয়ঙ্কর ছিল তা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না। তাই এই এক্সপ্লেনটা হতে যাচ্ছে হেভি স্পেশাল, ফলে রিল্যাক্স হয়ে বসে যাও আজকের এই অস্থির লেভেলের তামিল মুভি জেলারের এক্সপ্লেনেশন দেখার জন্য। তো চলো শুরু করি। মুভি শুরু হয় এক মন্দিরে, যেখানে পুলিশকে দেখে আমরা বুঝতে পারি যে কিছু তো একটা কাহিনী হয়েছে। আসলে মূল কাহিনী হলো গতরাতে এই মন্দির থেকে একটা কোষ্টি পাথরের মূর্তি চুরি হয়ে গেছে। তবে চোর বাবাজিরা খুব সুন্দর করে নকল এক মূর্তি সেখানে বসিয়ে রেখে সবার চোখে ধুলো দিয়ে যাচ্ছে। তবে এটা কিন্তু নয়া কাহিনী নয়, এভাবে প্রতিনিয়তই এক মূর্তি চোরের চক্র আসল মূর্তি রেখে ডুপ্লিকেট মূর্তিগুলো দিয়ে যাচ্ছে। এখন পুলিশের কনস্টেবল এটাকে এফআইআর করতে চাইলেও অফিসার সাফ জানিয়ে দেয় যে এই তথ্য যেন কোনোভাবে বাইরে না যায়। এসব পুলিশ ইতিমধ্যে ওই স্যারদের কাছে বিক্রি হয়ে গেছে। এবার চলো দেখে আসি এই স্ট্যাচু স্মাগলারদের আসল কাহিনী। এখানে যে মজদুরকে দেখছো এ হচ্ছে ভার্মা, সরি চেহারা দেখে ভুলে মজদুর বলে ফেলেছি। এ হচ্ছে আসল বস এই পুরো মূর্তির সিন্ডিকেটে। ভার্মার চেহারা যেমন খতরনাক, ঠিক সেভাবেই তার কাজকর্ম মারাত্মক। এখানে দেখা যায় তার টিমের 3 জনকে ঝুলিয়ে সে আদর আপ্যায়ন করছে। মূলত এরা তলে তলে টেম্পু চালিয়ে ভার্মার সাথে ব্ল্যাকমেল করছিল, যেটা ধরে ফেলার পর ভার্মা তাদেরকে জামায় আদর করে উপরে পাঠিয়ে দেয়। এরপর সবাইকে জারে ভরে সেটাই সালফিউরিক অ্যাসিডে সে ভর্তি করে। ফলাফল সবগুলো সেখানে অ্যাসিডের সাথে গলে এক প্রকার হাওয়া হয়ে যায়। এই হচ্ছে ভার্মার সিগনেচার স্টাইল। ভার্মার সবচেয়ে কাছের বন্ধু ও সহচর হচ্ছে ধনরাজ। ভাই এরা দেখতে স্মার্ট ব্লুটুথ বয় দেখা গেলেও ধনরাজ হচ্ছে পুরোই তার ছেঁড়া। পাগল হওয়ার যত ধরনের সিমটম আছে তার সবকিছুই ধনরাজের কাছে বিদ্যমান। তো যাই হোক, ভার্মার আজকের ক্লাস শেষ হতে না হতেই সে খবর পায় যে নতুন এক এসিপি তাদের মূর্তির চালান আটক করে দিয়েছে। এটা শুনে তো ভার্মার মাথা পুরোই হট, কারণ টাকা দিয়ে কুকুর পুষেও তার কাজ ঠিক মতো হচ্ছে না। তাই সে এবার বলে সিনুকে কল দিতে। এখন কে এই সিনু এটা একটু পরেই জানাচ্ছি, চলো তার আগে ঘুরে আসি সেই এসিপির বাড়ি থেকে। বাড়িতে গেলেই দেখতে পাই একজন মানুষ মন দিয়ে পূজা করছে। বুঝতে পারছো এ হচ্ছে আমাদের এসিপি, কিন্তু সরি ইনি হচ্ছে সেই এসিপির বাপ মুথুভেল পান্ডিয়ান ওরফে সুপারস্টার থালাইভা রজনীকান্ত। তিনি বর্তমানে রিটায়ার্ড, তাই তো বাড়িতে তার একমাত্র নাতি ছেলের সাথে ফুড ব্লগিং করে তার সময় কাটায়। এমনই একদিনে এক ছাপড়ি গুন্ডা এসে তাকে ইশারা দিয়ে বলে যে তোমার জীবনে শনি নেমে এসেছে, এবার চলো আমাদের সাথে একটু সাইডে আসো। থালাইভা ঠিকই বুঝতে পারে যে তার ছেলে নিশ্চয়ই তাদের সাথে বাস খেলেছে, তাই তো সে তার নাতিকে দ্রুত চলে আসবো বলে তাদের সাথে রওনা দেয়। এবার সিন শিফট হয় এক মিষ্টির দোকানে, যেখানে আমরা সেই সিনুকে দেখতে পাই যার কথা ভার্মা বলছিল। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় সেই ভাইরাল এসিপিকে যে তাদের চালান আটকে দিয়েছিল। সেখানে সিনু তাকে ঠান্ডা মাথায় বলে, স্যার এই মালগুলো রাঘব বলবে, তাই এত ঝামেলায় না জড়িয়ে প্লিজ ওগুলো ছেড়ে দেন। তবে এসিপি তার কথা মানতে না চাইলে এবার সিনু তাকে জানায় যে স্যার আপনার বাপ আমাদের কাছে বন্দী, তাই আপনার হাতে আর কোনো অপশন নেই। তবে এটা শুনে তো এসিপি অর্জুন তাজ্জব বনে যায়। সে বলে, আরে ভাই তোরা তো দেখি বিড়াল ছেড়ে সোজা বাঘকেই ধরে এনেছিস, এবার দেখ কিভাবে তোদের জীবন বাঁচাবি। এই কথায় সিনু বলে, চিন্তা করিস না, তোর বাপের হাত কেটে আনার ব্যবস্থা করছি। এই বলে যেই না সে কল দেয় তখন সেই ফোন ধরে আমাদের থালাইভা। বুঝতে আর বাকি থাকে না যে এখানে তাদের সাথে কি হয়েছে। থালাইভা বলে, দেখুন স্যার এটা আপনাদের চোর পুলিশের ব্যাপার, এখানে কেন আমার ফ্যামিলিকে টানছেন? হুদায় আমাকে এই 4 জন লোককে কেলাতে হলো। যাই হোক আমার ছেলেকে কিন্তু আবার এটা বলবেন না যে আমি তাদের এভাবে কেলিয়েছি, আপনি বলবেন আমি খুব ভয় পেয়েছি। এমন কথা শুনে সিনুর মাথা যেন ভো ভো করে ঘুরতে থাকে। এর উপর অর্জুন যখন তাকে বলে যে ভাই এসব বাদ দিয়ে তোর বসের নাম বল, তখন সে জানায় যে এত সহজে বসের নাম বলে দেওয়া কি ঠিক হবে? এটা শুনে এসিপি অর্জুন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ডিম থেরাপির ব্যবস্থা তো করতেই হয়। এই বলে সিনুকে রিমান্ডে নিয়ে তার উপরে এক্সপেরিমেন্টাল থেরাপির ব্যবস্থা করে এসিপি। সিনুর এমন ভয়ঙ্কর ফেস এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে তার বডিতে কি ঝাঁকানাকা চলছে। যাই হোক সেদিন রাতে বাড়িতে পুলিশের এক কনস্টেবল এসে আমাদের থালাইভাকে বলে, স্যার আপনার ছেলেকে প্লিজ থামান, কেননা সে কোনো ইঁদুর ধরতে গিয়ে যেন কোনো রাক্ষসের পাল্লায় না পড়ে। এই কথাটা শুনে থালাইভা বেশ চিন্তিত হয়, তাই সে তার ছেলেকে এসব থেকে যত দূর সম্ভব দূরে থাকতে বলে। কিন্তু অর্জুন জানায় যে তার শরীরে বইছে একজন মারদাঙ্গা জেলারের রক্ত, তাই সে অন্যায়ের সাথে আপোষ করতে পারবে না। এখন এটা শুনে নিশ্চয়ই বুঝে গেছে যে আমাদের থালাইভা ছিলেন একজন জাদরেল জেলার। এখন সে কেমন জাদরেল ছিল সেটা না একটু পরেই দেখো। যাই হোক আমাদের জেলারের নাম মুথুভেল পান্ডিয়ান। সে রিটায়ার্ডের পর থেকেই এই ছোট্ট পরিবার নিয়ে বেশ সুখে আছে। নিজের ছেলে ও নাতিকে সে যেন তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। এখন এই ভালোবাসা তাকে শেষ পর্যন্ত কই নিয়ে যায় সেটাই এবার আমরা দেখতে চলেছি। ইতিমধ্যে সিনুর রিমান্ড পরীক্ষা শেষ হলে সে তার আস্তানায় ফেরে। এদিকে জেলারকে সবসময় এক ড্রাইভার খুব জ্বালাতন করত। একদিন জেলারের নাতি এই লোকটাকে তার বাড়ির সামনে গাড়ি পার্কিং করতে মানা করেছিল বিধায় এরপর থেকেই সে জেলারের পিছে পড়ে আছে। কিন্তু এই বেটা কি আর জানে সে কার সাথে মশকরা করছে? তবে সমস্যা নেই, 2 দিন পরে ঠিকই জানতে পারবে। তবে সেদিনই শুরু হয় জেলারের জীবনের এক কালো অধ্যায়।
সে দেখতে পায় যে তার ছেলের মোবাইল ফোন রাত থেকেই বন্ধ। সে থানা সহ সব জায়গায় খোঁজ নিয়েও নিজের ছেলের কোনো হদিসই পায় না। একজন এসিপি রাতারাতি এভাবে গায়েব হয়ে গেছে দেখে পুরো ডিপার্টমেন্ট যেন ভয়ে কাঁপতে থাকে। সবার একই সন্দেহ, এসিপি অর্জুন হয়তো আর বেঁচে নেই, কারণ সে যে মূর্তির কেসে পড়েছিল সেখানে একবার যে গেছে সেই আর জীবিত ফেরত আসেনি। 3 দিন পার হয়ে যায়, জেলার তার ছেলের কোনো সন্ধান না পেয়ে একদম ভেঙে পড়ে। তাই ফাইনালি সেও তার ছেলের মৃত্যুকে মেনে নিতে বাধ্য হয়। মুভির এই সিন যে কত কষ্টের ছিল তা বোঝানোর মতো না। তবে এই জেলার কিন্তু সাধারণ কোনো বুড়ো নয়, যে নিজের জীবনের চেয়ে তার ছেলেকে ভালোবাসে। সে এভাবে কখনোই তার মৃত্যুকে মেনে নিতে পারে না। তাই তো জেলার এবার ফিরে যায় তার আসল রূপে। এই রূপ এমন ভয়ঙ্কর ছিল যে যা তার পরিবার পর্যন্ত কখনো জানতে পারেনি। পায়ের জুতো পরে, প্যান্টিন পরে আর গায়ে পারফিউম মেখে জেলার শুরু করে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে। ভাইরে ভাই, এখানে যে স্যাড সিন থেকে বিজিএম এর ট্রান্সফরমেশন হয়েছে তা পুরোই মাথা নষ্ট। যাই হোক, মিশনের শুরুতেই তার সামনে আবারও হাজির হয় সেই আধা বলদ ড্রাইভার বিমল। সে আগের মতোই জেলারকে ইনসাল্ট করতে থাকে, তবে জেলার এবার তাকে উচিত শিক্ষা দেওয়ার প্ল্যান করে ফেলেছে। তাই সে তার গাড়িতে লিফট চায় একটা জায়গা যাওয়ার জন্য। বিমল কি আর জানে তার কপালে আজ কি লেখা আছে। জেলার তাকে নিয়ে সোজা চলে যায় সিনুর আড্ডাখানায়। ঠিক সেই সময় সিনুকে তার এক গ্যাং মেম্বার ভয়েস মেসেজ দিয়ে বলে যে, বস, আপনি যে ভার্মার জন্য এত কিছু করছেন, ভার্মা তো ওদিকে সন্দেহের উপরে নিজেদের মানুষকে উপরে পাঠাচ্ছে, তাহলে ওর প্রতি এত লয়াল থেকে আমাদের কি লাভ? এই সব শুনে সিনু দ্রুত তাকে এই মেসেজটা ডিলিট করে দিতে বলে, কেননা একবার ভার্মা যদি এসব জানতে পারে তাহলে তাদেরকেও সে উপরে পাঠিয়ে দেবে। তবে উপরে পাঠাতে ভার্মাকে আর দরকার হয় না, কেননা ঠিক সেখানে হাজির হয়ে যায় আমাদের জেলার, আর তাকে টুকরো টুকরো করে বস্তায় বন্দি করে নিয়ে আসে। যাবার পথে সেই বডিকে ময়লার গার্বেজ বলে বিমলের সাহায্যে তা নদীতে ফেলে দেয়। তবে পরক্ষণে নিজের হাতের রক্ত দেখতে পেয়ে বিমল বুঝে যায় যে ওটা ময়লা নয়, বরং এটা ছিল কারোর ডেড বডি। বিমলের বুঝতে আর বাকি থাকে না যে এতদিন ধরে সে যাকে জ্বালিয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়। মুহূর্তের মধ্যেই বিমলের পুরো হাওয়া টাইট হয়ে যায় আর নিজের ভুলের জন্য সে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তবে জেলার বলে, তোমাকে আমি কিছুই করব না যদি তুমি আমাকে এখন থেকে সাহায্য করো, কারণ আমার এখনো অনেক কাজ বাকি। এখন সেই শর্তে রাজি হয়ে বিমল বাধ্য হয় জেলারের সাথে থাকতে। এখন যুদ্ধ যেহেতু শুরু হয়েছে তাই যুদ্ধক্ষেত্র সবসময় গরম থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক সেভাবেই ভার্মা এবার অ্যাটাক শুরু করে জেলারের পুরো পরিবারের উপর। সেদিন জেলার তার নাতিকে যখন আইসক্রিম কিনে ছিল, ঠিক সেই সময় তার গলা কাটার জন্য হাজির হয় ভার্মার গুন্ডারা। তবে মুহূর্তেই জেলার এই কাহিনী বুঝতে পেরে একদম শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নেয়। এবার জেলার ঠিকই বুঝে যায় যে এই যুদ্ধ এত সহজে শেষ হওয়ার নয়, কারণ এটা তো কেবল শুরু। তাই অনেক চিন্তা ভাবনা করে জেলার সিদ্ধান্ত নেয় যে সে ভার্মার কাছে ক্ষমা চাইবে আর এই গেম শেষ করার জন্য তাকে অনুরোধ করবে। ঠিক সেভাবে সে ভার্মাকে কল দিয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে প্রয়োজনে সে তার পা ধরেও মাফ চাইতে রাজি আছে। তবে ভার্মা বলে, স্যার, এভাবে আপনাকে ক্ষমা করে দিলে তো আমার লোকেরা অনেক কষ্ট পাবে। এর বদলে আমি যদি আপনাকে 57 টুকরো করে কুকুর দিয়ে খাওয়াই তাহলে সবাই পাবে বুস্ট আর আমি পাবো আরো বেশি বিশ্বস্ত লোক। এই সব শুনেও জেলার একবার তার সাথে পার্সোনালি দেখা করার অনুরোধ করে। তবে ভার্মা সাফ জানিয়ে দেয় যে তার সাথে জেলারের সেদিনই দেখা হবে, যেদিন সে স্বয়ং হাজির হবে তাকে হত্যা করার জন্য। সে আগে বলে, সবার আগে তোর নাতি, তারপর তোর বৌমা এবং এরপর তোর বউ, আর সর্বশেষ মরবি তুই, কারণ আমি চাই সবার মরণ দেখে কষ্ট পেয়ে তুই নিজেকে আমার হাতে তুলে দিস। এই সব কথা শুনে জেলার বুঝে যায় যে না, আর লুকোচুরি নয়, এবার ওদেরকে তার আসল রূপ দেখাতে হবে। তবে বলে রাখি, এই রূপ দেখে শুধু ভার্মা নয়, তোমাদের মাথাও ভো ভো করে ঘুরে উঠবে।